মাওলানা অধ্যাপক আব্দুল হাকিম, উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, এই অঞ্চলের কৃতি সন্তান সিবগাতুল্লাহ সিবগা ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে 52-এর ভাষা আন্দোলনের সকল শহীদদের, 1971-এর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের, 90-এর গণঅভ্যুত্থানের সকল শহীদদের এবং সর্বশেষ জুলাই বিপ্লবের আমাদের শহীদদের ইমাম, এই উত্তরবঙ্গের কৃতি সন্তান শহীদ আবু সাইদ, শহীদ আবদুল্লাহ তাহির সহ বিপ্লবের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের প্রত্যাশা হলো একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা। এই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই আমাদের শহীদরা জীবন দিয়েছে। আমাদের শহীদদের যদি আমরা জীবনীগুলো দেখি, প্রত্যেকেই তারা সবসময় ইনসাফের পক্ষে কথা বলতো, সত্যের পক্ষে কথা বলতো, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য তারা কথা বলতো। বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের পর থেকে, বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে যদি আমরা দেখি, বাংলাদেশ রাষ্ট্র সবসময় আধিপত্যবাদীদের এবং আগ্রাসনবাদী শক্তির দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিল এবং একই সাথে এখানকার যে নেতৃত্ব ছিল, সেই নেতৃত্ব এই জাতিকে সবসময় প্রতারিত করেছে। তাদের সীমাহীন দুর্নীতি, তাদের অযোগ্যতা, তাদের কথা এবং কাজের মধ্যে মিল না থাকা এবং সমাজের মানুষের উপর বিভিন্ন ধরনের নির্মম নির্যাতন নিষ্পেষণ করা, এর মাধ্যমে এই অঞ্চলের মানুষদেরকে বিভিন্নভাবে বঞ্চনার শিকার করেছে। কিন্তু তার ব্যতিক্রম আমরা দেখতে পাই। আমরা এই ভূখণ্ডে এমনও মানুষ দেখতে পেয়েছি যারা সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তারা কথা বলেছেন এবং এই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, দিল্লির দালালদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাদের জীবন উৎসর্গ করতে হয়েছে। এবং এর মধ্যে অন্যতম হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আপনারা চেনেন না আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে? সারাটা জীবন তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, দিল্লির দালালদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, বাকশালের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। এবং একই সাথে ওনার সাথে যারা ছিল, আমরা যদি তাদের জীবনী দেখি, প্রত্যেকে তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছেন। বাংলাদেশের বিগত সময়ে আমরা যদি দেখি, 2 জন মন্ত্রী ছিল, যেই 2 জন মন্ত্রীর ব্যাপারে একটা পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারেনি। এর মধ্যে একজন হচ্ছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আরেকজন হচ্ছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। ওনারা 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই 3টা মন্ত্রণালয়ের একটা পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারেনি। তো তারা দেখিয়েছে কিভাবে মানুষের আমানত রক্ষা করতে হয়। এই যে আজকে আপনারা ভোট দিবেন, আজকে নির্বাচন এসেছে, আপনাদের সামনে অনেক বড় বড় কথা অনেকে বলবে, দেশপ্রেমের গল্প শোনাবে, উন্নয়নের গল্প শোনাবে, চটকদার কথা বলবে, অনেক ক্ষেত্রে তারা টাকা পয়সা অফার করবে। কিন্তু যখন নির্বাচনের পরে তারা আপনাদের কথা ভুলে যাবে। তারা আপনাদের এই দেশকে, আমার এই ভূখণ্ডকে বিক্রি করে দিতে চায়, সে কোনো ধরনের চিন্তা করবে না। সে আপনার যে অধিকার, জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতার কথা সে ভুলে যাবে। তো সেই কারণে এখনই সময়, এই বিপ্লব পরবর্তী আমাদের যে ঐতিহাসিক সুযোগ এসেছে, সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের এই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র,
ওয়েলফেয়ার স্টেট হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এই কল্যাণ রাষ্ট্রের মূল ক্ষমতা থাকবে আপনার হাতে, জনগণের হাতে। আপনার হাতে থাকবে মূল ক্ষমতা। আপনারা কি চান আপনাদের সেই ক্ষমতা, নিজেদের যে ক্ষমতা, সেই ক্ষমতা গ্রহণ করতে? তাহলে আপনাদেরকে সঠিক নেতৃত্ব বাছাই করতে হবে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনার যে হিস্সা, আপনার যে অধিকার, সে অধিকার বুঝে নিতে হবে। আমরা যদি দেখি স্বাধীনতার 54 বছরে বাংলাদেশের, বিশেষ করে উত্তরবঙ্গের কোনো ধরনের উন্নয়ন হয় নাই। এই উত্তরবঙ্গের মাটি ও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আপনাদের কথা বলে, আপনাদেরকে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে দেশ থেকে। কিন্তু এই উত্তরবঙ্গের যে অবারিত সম্ভাবনা, এই উত্তরবঙ্গের মানুষের যে অবারিত সম্ভাবনা, তার কোনোটাই তারা করতে পারেনি। তো সে কারণে এই আসন্ন নির্বাচন আমি বিশ্বাস করি উত্তরবঙ্গের মানুষ ইনসাফের প্রতিনিধিদেরকে বাছাই করে নেবে ইনশাআল্লাহ। এই উত্তরবঙ্গের যে অবারিত সম্ভাবনা, ঠাকুরগাঁয়ের যে অবারিত সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য তাদের যে পবিত্র আমানত, সেটা সৎ, দক্ষ, আদর্শ, যোগ্য প্রার্থীকে তারা বেছে নেবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে যিনি প্রার্থী হয়েছেন আব্দুল হাকিম, তিনি একজন সর্বজন স্বীকৃত, সবার প্রিয় একজন মানুষ। এই অঞ্চলের যে মানুষগুলো আছে, আমি সবার কাছে জানতে চাই, বিএনপি, অন্যান্য যে রাজনৈতিক দল আছে, সাংবাদিক, সিভিল সোসাইটির প্রতিনিধি, আমার মা, বোন, খালা, ছাত্র, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, আমি বিশ্বাস করি একজন মানুষও বলতে পারবে না আপনাদের প্রিয় নেতা, জননেতা, আমাদের সকলের প্রিয় আব্দুল হাকিম কাউকে কখনো কষ্ট দিয়েছে, কারো হক মেরে খেয়েছে, কারো অধিকার হরণ করেছে, কারো উপর জুলুম করেছে। সেই ধরনের নেতৃত্ব আমাদের দরকার। আজকে ওনার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি ছিল, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, আমার সরাসরি দায়িত্বশীল। আজকে আমি সাদিক কায়েম তৈরি হওয়ার পিছনে আমার অসংখ্য ঋণ আছে সিবগাতুল্লাহ ভাইয়ের পেছনে। এই যে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লবে যখন হতাশ হয়ে পড়ছিল সবাই, সেই সময় আন্দোলন সবাইকে নিয়ে সমন্বয় করা, সবাইকে উজ্জীবিত করা, সকল অংশীজনদের সাথে যোগাযোগ করা, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি ছিল, অফলাইনে সারা দেশব্যাপী নেটওয়ার্ক তৈরি করা, মাঠ পর্যায়ে আন্দোলন সমন্বয় করা, এবং যখন গণহত্যা এবং শিশু হত্যা হচ্ছিল, সেই চিত্রগুলো বর্ডারের পাশে গিয়ে সারা বিশ্বব্যাপী পৌঁছে দেওয়া, এই সকল কাজের সমন্বয় করেছিল সিবগাতুল্লাহ, আপনাদের এলাকার কৃতি সন্তান। আপনাদের গর্ব করা দরকার। এই পুরো জুলাই বিপ্লব জুড়ে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে সিবগাতুল্লাহ ভাই জড়িত ছিল। এবং সিবগাতুল্লাহ ভাই একজন শিক্ষার্থী বলতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশের কোনো শিক্ষার্থী যে সিবগা ভাই কোনো শিক্ষার্থীদের সাথে কখনো খারাপ আচরণ করেছে, কারো হক নষ্ট করেছে, কারো অধিকার হরণ করেছে। তো সেই দিন নেতৃত্ব আমাদের দরকার। বাংলাদেশের 54 বছরে আজকে আমাদের এই বাংলাদেশের পরিবর্তন না হওয়ার মূল কারণ হলো আমাদের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের আমরা পরিবর্তন করতে পারিনি। আমাদের এই নেতৃত্বরা তারা রাজনীতি করে ব্যবসার জন্য, তারা নির্বাচিত হয়ে সেই যে কমিটমেন্টগুলো দেয়, সেই কমিটমেন্টগুলো না করে সে নিজের ব্যবসা করে, সে নিজের আখের গোছায়, সে এখান থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে। তো সেই ধরনের হিপোক্রেট লিডারশিপকে আপনারা চান? আপনারা এমন নেতৃত্ব চান যারা আপনাদের পাশে থাকবে, বিগত সময় যেভাবে আপনাদের পাশে থেকেছে, নির্বাচিত হওয়ার পরে তার চাইতে বেশি আপনাদের পাশে থাকবে। আব্দুল হাকিম চাচা আপনাদের নেতা হতে চান না, আপনাদের সেবক হতে চান, আপনাদের বন্ধু হতে চান। আমার যে বড় ভাই, সে বড় ভাইয়ের তিনি একজন অভিভাবক হিসেবে তিনি পাশে থাকতে চান। আমার যে একজন ছাত্র, তার শিক্ষক হিসেবে তিনি পাশে থাকতে চান। আমার যে ছোট ভাই, তার একজন অভিভাবক হিসেবে তিনি পাশে থাকতে চান। আমার যে অভাবী মা এবং বাবা, খালারা আছে, তাদের পাশে তিনি একজন অভাবী হিসেবে থাকতে চান। আমার যে কৃষকরা আছে, তার যে ন্যায্য অধিকার, সরকারের পক্ষ থেকে তার যে ভাতা, তার যে সুবিধা, সেটা তার কাছে পৌঁছে দিতে চান। আপনাদের যে ক্ষমতা, আপনাদের যে অধিকার, সে অধিকারগুলো আপনাদের কাছে ফিরে দিতে চান। এবং আমি আজকে দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি, আমাদের সকলের প্রিয়
জননেতা আব্দুল হাকিম ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে ব্যাপক ব্যবধানে আপনাদের ভূমিদশ সাপোর্ট পেয়ে বিজয় হবে ইনশাআল্লাহ। এখন কত বড় ব্যবধানে বিজয় হবে সেটা আপনাদেরকে ঠিক করতে হবে। ঠাকুরগাঁও 2 আসনে আপনারা যারা এখানে যুবকরা আছেন, আপনারা কি পারবেন আপনাদের জননেতা আব্দুল হাকিম আঙ্কেলকে বাংলাদেশের যতগুলো আসন আছে সবচেয়ে বড় ব্যবধানে বিজয় করতে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি তরুণরা যদি সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই সম্ভব। ইতিমধ্যে বাংলাদেশের সকল তরুণরা তারা ইনসাফের পক্ষে তারা অবস্থান নিয়েছে। যে জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যায় বাংলাদেশও সেদিকে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাই বিপ্লব শুরু হয়েছে এবং সফলতার সাথে আজকে আমরা আজাদি পেয়েছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণরা আজকে ইনসাফের প্রতিনিধিদেরকে বাছাই করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে ইনসাফের প্রতিনিধিদেরকে বাছাই করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে ইনসাফের প্রতিনিধিদেরকে বাছাই করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে ইনসাফের প্রতিনিধিদেরকে বাছাই করেছে। এবং আমরা বিশ্বাস করি আজকে সারা বাংলাদেশে একটা নীরব বিপ্লব হয়ে গেছে। সারা দেশের সর্বস্তরের মানুষরা, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা থেকে শুরু করে সর্বপর্যায়ের মানুষরা আজকে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার প্রতিনিধিদেরকে নির্বাচিত করার জন্য তারা মুখিয়ে আছে। এবং সেই ভূমিদশ বিজয়ের সূচনা এই ঠাকুরগাঁও 2 আসন থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যারা তরুণরা আছে তরুণদেরকে আমাদেরকে প্রস্তুত হইতে হবে। আজকে বাংলাদেশের ডেমোক্রেটিক ডিভিডেন্ড চলছে। আজকে বাংলাদেশের অধিকাংশই কর্মক্ষম জনশক্তি হচ্ছে তরুণ। এই তরুণদেরকে প্রস্তুত হইতে হবে আগামীর জন্য। আমি বিশ্বাস করি ইনসাফের প্রতিনিধিরাই তরুণদেরকে প্রস্তুত করার জন্য, তাদেরকে 21 শতাব্দীতে নেতৃত্ব দেওয়ার জন্য সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন, ক্রিয়েশনে যেভাবে নেতৃত্ব দেওয়ার জন্য উপযোগী হওয়া দরকার সেভাবে তিনি আপনাদেরকে তৈরি করবেন ইনশাআল্লাহ। এই অঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষার মান উন্নয়ন করার জন্য, অবকাঠামোগত উন্নয়ন করার জন্য যা যা করা দরকার সব কাজ করবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের রাস্তাঘাট, সড়ক থেকে শুরু করে আপনাদের যে মৌলিক যেই চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো পূরণ করবে ইনশাআল্লাহ। এবং একই সাথে আমরা যে বলছি নতুন বাংলাদেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে বাংলাদেশে আর কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না, বাংলাদেশে আর কোনো জায়গায় টেন্ডারবাজের ঠিকানা হবে না, বাংলাদেশে আর সন্ত্রাসের ঠিকানা হবে না, দর্শকের ঠিকানা হবে না। এই সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তিনি কাজ করবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে মাদকের আঁকড়া ভেঙে গেছে। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ফাও খাওয়ার রাজনীতি এখন আর চলে না। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে চাঁদাবাজি এবং টেন্ডারবাজির রাজনীতি এখন আর চলে না। সুতরাং আমরা বিশ্বাস করি আগামীর যে বাংলাদেশ, সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর যে বাংলাদেশ, সে বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ ইনশাআল্লাহ। আজকে আমাদের উত্তরবঙ্গের যে অবারিত সম্ভাবনা, সেই সম্ভাবনা কাজে লাগানোর জন্য এখানে একটা ইফিজেটের দরকার। আমি বিশ্বাস করি আপনাদের নেতা জননেতা আব্দুল হাকিম নির্বাচিত হয়েছে, এখানে ইফিজেট করবে ইনশাআল্লাহ। একই সাথে আপনাদের এখানে যে এয়ারপোর্ট ছিল সেই এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল একটা দেশের প্রেসক্রিপশনে, সেই এয়ারপোর্ট আবার চালু করা হবে ইনশাআল্লাহ। এবং আমার যারা মা, বোন, খালারা আছে আজকে আমাদের মেডিকেল হাসপাতালগুলোতে পর্যাপ্ত ট্রিটমেন্ট পাওয়া যায় না। আমি বিশ্বাস করি আমাদের ঠাকুরগাঁওয়ের যে হাসপাতালগুলো আছে সে হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা হবে ইনশাআল্লাহ। আমার মা, খালা, চাচা, ছোট ভাই, বড় ভাই সবাই এই ঠাকুরগাঁয়ে বসে তাদের স্বাস্থ্যের নিরাপত্তা পাবে, তারা ফ্রি ট্রিটমেন্ট পাবে ইনশাআল্লাহ। তো সব মিলিয়ে আমরা আশা করছি আগামীর যে ঠাকুরগাঁও হবে সেই ঠাকুরগাঁও হবে ইনসাফের ঠাকুরগাঁও ইনশাআল্লাহ। আগামীর এই ঠাকুরগাঁওয়ে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এবং এই ঠাকুরগাঁওয়ে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে, সকল মানুষের ন্যায্যতা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সেই ন্যায্যতা নিশ্চিত করার জন্য ইনসাফের প্রতিনিধি আমাদের সকলের জননেতা আব্দুল হাকিম চাচাকে আসন্ন নির্বাচনে ব্যাপক ব্যবধানে আপনাদেরকে বিজয় করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।